নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমরা হচ্ছে প্রতীক স্পিক্স। আজকের ভিডিওতে আমি ডিসকাস করব শেয়ার মার্কেট কাকে বলে, শেয়ার কি, শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে কী কী লাগে, আমরা কী করে শেয়ার মার্কেটে শেয়ার বাই করতে পারি, কী করে শেয়ার সেল করতে পারি, এগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করব। কোন ধরনের শেয়ার কিনতে হবে সেটা আমি পরের ভিডিওতে ডিসকাস করব। আমি জানি অনেকেই অপেক্ষা করেছিল যে শেয়ার মার্কেট সম্পর্কে ভিডিও কখন আসবে, তো আজকে থেকে এই ভিডিও সিরিজ শুরু। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। নিয়মিতভাবে শেয়ার মার্কেটের প্রত্যেকটা অ্যাসপেক্টের উপরে আমি ভিডিও বানাবো, কিচ্ছু বাদ দেবো না। প্রত্যেকটা জিনিসের নলেজ তুমি এই চ্যানেলে পাবে। সো কাইন্ডলি প্লিজ জয়েন দিস চ্যানেল, একটু সাবস্ক্রাইব করে নেবে। তো লেটস স্টার্ট দিস ভিডিও। যেরকম তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, একটি লোক রয়েছে, তার এই কোম্পানিটি তার, সে এই কোম্পানি 100% ওন করে। তাহলে উনি কি হলেন? ওনার, কিংবা আমরা ফাউন্ডার বলতে পারি। এখানে 100% তার কাছেই রয়েছে, তার মানে এখানে কোনো অংশীদারিত্ব নেই। তাহলে আমরা বলতে পারি কোম্পানির 100% শেয়ার এর কাছে রয়েছে, মানে কোনো আলাদা কোনো পার্টনার না থাকার দরুন 100% অধিকারী এই ব্যক্তি। এখানে একটা জিনিস বুঝতে হবে, শেয়ার মানেই অংশ, শেয়ার মানেই ভাগ। যখন শেয়ারের কথা আসবে তখন মাল্টিপল লোকের ব্যাপার আসবে, বহু সংখ্যক লোকের ব্যাপার আসবে, পাবলিকের সাথে জড়ানো ব্যাপার আসবে। যখন এই জিনিসগুলি ঘটবে তখনই শেয়ারের জিনিসটা আসবে, তখনই লিগ্যাল অব্লিগেশনগুলো বাড়বে, তখনই দাম বাড়বে, তখনই দাম কমবে। সাপোজ এই মালিকের কখনো বিজনেসটিকে বাড়ানোর জন্য টাকার প্রয়োজন হলো, তো এই যে ব্যক্তি রয়েছেন, এই ব্যক্তি ডিসাইড করলেন কোম্পানির যা মোটামুটি এখন পরিচিতি রয়েছে তাতে উনি যদি 40% শেয়ার বিক্রি করে দেন তাহলে উনি বেশ ভালো টাকা কামাতে পারবেন, এবং সেই টাকাটাকে আবার উনি কী করবেন, এই কোম্পানিতে রিইনভেস্ট করবেন, কিছুটা নিজে প্রফিট হিসাবে ওঠাবেন। এটা এরকম উনি ডিসাইড করলেন। তো এখানে এই যে ব্যক্তি রয়েছে, ইনি ইন্টারেস্টেড, ইনি দেখেছেন কোম্পানি কি বিজনেস করে, তাহলে কোম্পানির বিজনেস মডেলটা এনার পছন্দ হয়েছে, কোম্পানি প্রফিট দেখে এনার ভালো লেগেছে, ঠিক আছে, এই দুটো জিনিস দেখে ভালো লেগেছে। তো উনি এনাকে যতটুকু ওনার বার্গেন হয়েছিল সেই দামটি এখানে প্রোভাইড করে দিলেন, ঠিক আছে। দিয়ে উনি কী নিলেন? 40% অংশের মালিকানা নিয়ে নিলেন। এখন কোম্পানির যে শুরু করেছিল, যে ফাউন্ডার ছিল, তার কাছে রয়েছে 60%, যে নতুন এসেছে, যে অংশ কিনেছে, তার কাছে রয়েছে 40%। এবার কি হলো, কোম্পানির একটি ওনার আর থাকলো না, মাল্টিপল ওনার হয়ে গেল। এদেরকে আমরা শেয়ার হোল্ডার বলতে পারি। এখন এরা দুজনেই হয়ে গেল শেয়ার হোল্ডার। এখন যেহেতু এনার কাছে 60% রয়েছে, মানে 50%-এর বেশি রয়েছে, কন্ট্রোলটা এনার কাছেই থাকবে কোম্পানির। ইনি হয়তো অ্যাক্টিভ হতেও পারেন, কিংবা ইনি শুধুমাত্র ইনভেস্ট করে বসে থাকবেন। কোম্পানি ভ্যালুয়েশন যেদিন বাড়বে সেদিন হয়তো ইনি 40% থেকে আরও 10% বিক্রি করে 30% হোল্ড করবেন। এটা ওনার হয়তো টার্গেট হতে পারে, এরকমও ইনভেস্টর থাকে। তাহলে আমি বুঝতে পারলাম যে যখন আরেকজন পার্টনার এলো, আরেকজন যখন অংশীদার এলো, তখন কোম্পানিটি ভাগ হলো, কোম্পানির মালিকানা ভাগ হলো। কোম্পানি ভাগ হলো না, কোম্পানি যেরকম ছিল সেরকমই থাকলো, কোম্পানির মালিকানা ভাগ হলো। এবার দেখা গেল বেশ কয়েক বছর এরকম চললো, এরা বেশ প্রফিটেবল চললো, এবং কোম্পানির ভেতরে ডিসিশন হলো যে কোম্পানিকে বিভিন্ন সিটিতে, বিভিন্ন আলাদা আলাদা সিটিতে ভারতবর্ষ জুড়ে, পুরো ইন্ডিয়া জুড়ে বিভিন্ন ব্রাঞ্চ খোলা হবে। তো সেজন্য কী প্রয়োজন? মানি, টাকার প্রয়োজন হলো। তো এরা ডিসাইড করলো যে আমরা এরকম মানুষকে ডেকে ডেকে আর বিক্রি করব না। আমরা মানুষকে, যেমন প্রথম যে বায়ার ছিল তার কাছে গিয়ে কোম্পানি সম্বন্ধে নিজে যাচাই করে বলার পরে সে কিনেছে। এবার এরা ডিসাইড করলো যে এরকম আমরা কয়জনকে বলতে পারবো। তো আমরা কি করব, আমরা এই কোম্পানিটার একটা মেজরিটি পার্ট শেয়ার মার্কেটে নিয়ে আসি, ঠিক আছে। কারণ আমরা শেয়ার বিক্রি করতে যাচ্ছি, ভাগিদারি বিক্রি করতে যাচ্ছি। তো ভাগিদারি যেই মার্কেটে বিক্রি হবে সেটাই হচ্ছে শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটে বিভিন্ন কোম্পানির ভাগিদারি বিক্রি হয়। তো এই কোম্পানির একটা মেজরিটি অংশ যেই মালিকানা পাবলিকের ভেতরে বিক্রি করতে চাচ্ছে, তখন তারা কোম্পানিকে নিয়ে আসবে শেয়ার মার্কেটে। এই শেয়ার মার্কেটে নিয়ে আসার ঘটনাটাকে বলা হয় লিস্টিং। কোম্পানিকে মার্কেটে নিয়ে আসাকে বলা হয় কোম্পানিকে শেয়ার মার্কেটে লিস্টিং করানো।
এবার এরা কতটুকু ভাবলো, এরা কোম্পানির 20%কে, এই কোম্পানিটি 20%কে শেয়ার মার্কেটে আনতে যাচ্ছে। এই ঘটনাটাকে বলা হবে আইপিও, মানে ইনিশিয়াল পাবলিক অফারিং। দেখবে শুনেছো তোমরা কখনো যে এই কোম্পানি আইপিও আসছে, এটা কিনতে হবে, এটা সাবস্ক্রিপশন নিতে হবে। তো এই আইপিওগুলোই আসে, মানে কোম্পানি নিজের ভাগিদারি শেয়ার মার্কেটে যখন লিস্ট করে তখন তাকে আইপিও বলা হয়। এবার ডিসিশনে যখন নেওয়া হয়েছে যে কোম্পানির ভাগ আসবে 20% আসবে, তো এর কাছে 60% ছিল, এর কাছে এখন থাকলো 40%। এ সাইলেন্ট ইনভেস্টার, এ কিছু বলছে না, নিজের 40% হোল্ড করে বসে আছে। ঠিক আছে, এবার 20% মার্কেটে লিস্ট হলো, আইপিও এলো। আইপিওর একটা সাবস্ক্রিপশন ডেট থাকে, তার ভেতরে পাবলিকের কাছে অপশান থাকে, তারা এই কোম্পানির প্রফিট লস ব্যালেন্স শিট সব কিছু দেখে সেটাতে সাবস্ক্রিপশন নেবে। ঠিক আছে, যেরকম ইউটিউবে সবাই সাবস্ক্রাইব করে, এবং আপনারাও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেরকম সাবস্ক্রিপশন নেবে। এখানে একটা শর্ত আছে সেবির, যদি 90%-এর থেকে কম সাবস্ক্রিপশন মার্কেটে আসে, মানে মার্কেট যদি সাবস্ক্রাইব না করে 90%, তাহলে পরে যেই টাকাগুলো ফ্রিজ করে রাখা হয়, প্রত্যেকে যে সাবস্ক্রিপশন ফিসগুলো তোলা হয়, সেই ফিসগুলোকে রিফান্ড করে দিতে হবে। কোম্পানির লিস্টিং সেখানে কমপ্লিট হলো না, কারণ এটা আন্ডার সাবস্ক্রিপশন রয়ে গেল। এবার যদি সাবস্ক্রিপশন 90%-এর উপরে হয়, তাহলে কি হয়, একটা নির্দিষ্ট ডেট ঠিক করা হয়। সাপোজ 5 ডিসেম্বর 2022-এ কোম্পানিটি লিস্ট হবে, সেই একটা ডেট ফিক্স হলো। সেই দিন সকাল 10টার সময় এক্সচেঞ্জে কোম্পানিটি লিস্ট হবে, পাবলিকের ভেতরে কেনা বেচাটা স্টার্ট হয়ে যাবে। এবার ধরুন যখন সাবস্ক্রিপশন হচ্ছে, হয়তো অনেক বেশি লোকে সাবস্ক্রাইব করেছে, সবাইকে তো দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে কি হয়, একটা লাকি ড্রয়ের মতন হয়, কিছু কিছু লাকি পার্সন রয়েছে, যেমন এতগুলো লোক রয়েছে, হয়তো এই লোকটা পেলো, এই লোকটা পেলো, এই লোকটা পেলো, বাকি কেউ পেলো না। এদের সেদিন যেই দিন লিস্টিং হবে সেদিন 10টার সময় অপশান থাকবে, তারা লিস্টিং থেকে বেরিয়ে যেতে পারে, মানে ওপেন মার্কেটে কেনাবেচা করতে পারে। তো মানুষে কি করে, একটা ভালো কোম্পানির আইপিওতে সাবস্ক্রিপশান নেয়, যদি সাবস্ক্রিপশান লেগে যায়, তারপরে সে মেইন টার্গেটে এটাতেই থাকে যে আমি 100 টাকার বিডিং করেছিলাম সাবস্ক্রিপশান নেওয়ার পরে, আমার টার্গেটই হচ্ছে এই 100 টাকার থেকে যদি বেশি আমি পাই, সাপোজ 120 কিংবা 130, 140 যদি একদিনেই চলে আসে, আমি বিক্রি করে বেরিয়ে যাব। একে বলা হয় লিস্টিং গেইন। ঠিক আছে, লিস্টিং গেইন। এই লিস্টিং গেইন নেওয়ার জন্যই বেশিরভাগ মানুষ সাবস্ক্রিপশনগুলোকে নেয়। তাদের মনে হয় যে কম পয়সায় আমি ভালো কোম্পানি পাচ্ছি, এটা আমি লিস্টের দিন যখন সবাই মিলে একটা বেস্ট ডিমান্ড ক্রিয়েট করবে, সেই দিন আমি হাই প্রাইসে বিক্রি করে বেরিয়ে যাব। অনেক সময় এটা কাজ করে, অনেক সময় এটা কাজ করে না। ওই জন্য বলে যে আইপিও ভালো গেল মানে সাবস্ক্রিপশন প্রাইসের হয়তো দ্বিগুণ হয়ে গেছে। অনেকে বলে সাবস্ক্রিপশন খারাপ গেছে, আইপিওটা ভালো যায়নি, হয়তো সেটা ডাউনে গেছে। তো যেদিন চলে এলো সেই দিন থেকে কোম্পানি শেয়ার ওপেন মার্কেটে যে কেউ কিনতে পারবে এবং যে কেউ বিক্রি করতে পারবে, মানে শেয়ারের কেনাবেচা স্টার্ট হয়ে গেল। এবার সাপোজ কোম্পানির মালিক ও ভেবেছিল 100 কোটি টাকা আমি মার্কেট থেকে ওঠাবো, এটাও টার্গেট ছিল। সেই জন্য ও একটা শেয়ারের প্রাইস রেখেছিল 70 টাকা করে, সাপোজ এক্সাম্পল। এবার হয়ে গেল কি, মার্কেটের লিস্টিংটা ভালো হলো এবং যেদিন লিস্ট হলো সেদিনই 100 টাকা ছুঁয়ে গেল। তাহলে যত টাকা ওঠানো ছিল তার থেকে বেশি সে উঠিয়ে ফেললো। তাহলে কি প্রথম দিনে সব শেয়ার তো ওই বিক্রি করে দিল শেয়ার মার্কেটে, তাহলে এ হয়ে যাবে প্রফিটেবল। ঠিক আছে, এর যেই টাকাটা কালেকশন করার জন্য মার্কেটে এনেছিল তার স্বার্থ সফল হলো। যদি উল্টো হয় তাহলে এর স্বার্থটা সফল হবে না। একটা বড় উদাহরণ হচ্ছে পেটিএম। যেদিন লিস্টিং হয়েছে সেদিন থেকে আজ অবধি নিচের দিকেই যাচ্ছে। এটা খুবই বাজে একটা লিস্টিং হয়েছিল। রিসেন্ট সময় সবথেকে ভালো লিস্টিং হয়েছে ওলা। মানুষের এত ডিমান্ড ছিল, 8 দিনে ওলা ডবল হয়ে গেছিল। ঠিক আছে, সেখানে ওলার মালিক বেশ ভালো মানে মোমেন্টামের উপভোগ করেছে, বেশ যতটা
ফান্ডিংয়ের দরকার ছিল তার থেকে বেশি পেয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে লিস্টিং গেইনটা কিন্তু লং টার্মকে প্রজেক্ট করে না। অনেকে ভাবতে পারো যে লিস্টিংয়ে শেয়ার ভালো পারফর্ম করে গেল জন্য শেয়ারটি সবসময় ভালো, নাও হতে পারে। ওটা একটা তাৎক্ষণিক বুস্ট থাকে ওই শেয়ারটি পাওয়ার জন্য, সেই জন্য ডিমান্ডটা বেশি হয়ে যায় এবং প্রাইসটাও ইনফ্লেট করে যায়। এবার শেয়ার মার্কেটে যখন চলে এলো, এবার আমাদের দেখতে হবে শেয়ার মার্কেটে আমাদেরকে যখন শেয়ার কিনতে হবে, আমরা যখন শেয়ার কিনতে যাব তখন আমাদের কী কী প্রয়োজন হবে। সবার প্রথমে আমাদের প্যান থাকতে হবে। এখন এটা খুব বেসিক, প্যান ছাড়া হবে না। একটা অ্যাড্রেস প্রুফ থাকতে হবে, একটা আইডি প্রুফ থাকতে হবে। এই তিনটে জিনিস যদি থাকে তাহলে এই পরবর্তী দুটো জিনিস তোমাদের অটোমেটিক তৈরি হয়ে যাবে। একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, অনেকের হয়তো অলরেডি আছে। দ্বিতীয় হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট, অনেকের হয়তো অলরেডি আছে। ডিম্যাট অ্যাকাউন্টের সাথে একটা ট্রেডিং অ্যাকাউন্টও খুলে যায় অটোমেটিক। সবাই ডিম্যাট করে, কিন্তু ট্রেডিং অ্যাকাউন্টটাই হচ্ছে মেইন জিনিস। ডিম্যাট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টের মতন যে অ্যাকচুয়ালি অর্ডারটা প্লেস হয় যে অ্যাকাউন্টের থ্রুতে, সেটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট। আর অবশ্যই এখনকার দিনে মোবাইল হলে যথেষ্ট। আগে ছিল কম্পিউটার ছাড়া একটু প্রবলেম হতো, মোবাইল অত স্মার্ট ছিল না। এখন স্মার্টফোন মানে সব কিছু হয়, সব কিছু স্মার্টফোন দিয়ে করা যেতে পারে। এবার কোম্পানিগুলো যে লিস্ট হচ্ছে এবং কোম্পানিতে আগামী দিনও লিস্ট হতে থাকবে, সেই বেসিসে কোম্পানিগুলোকে আমি দুভাগে ভাগ করেছি। কোম্পানিগুলো দুভাগে ভাগ কি, একটা হচ্ছে লিস্টেড কোম্পানি যেগুলো অলরেডি মার্কেটে রয়েছে, একটা হচ্ছে আনলিস্টেড কোম্পানি যেগুলো মার্কেটে নেই। মানে আমাদের দুটোর দিকেই কিন্তু খেয়াল রাখতে হয়, এটা কিন্তু বুঝতে হবে। যেরকম আমি রিসেন্টলি একটা ঘটনা বলছি, জিও কি করেছিল, নিজের যে ট্যারিফ যেগুলো থাকে প্ল্যানের সেগুলোকে ইনক্রিজ করে দিয়েছিল, ঠিক আছে। সেম টাইমে বিএসএনএল কী করেছিল, নিজের খুব মানে কম পয়সায় মানে 280 টাকায় মনে হয় 1 GB পার ডে হিসেবে একটা অফার লঞ্চ করেছিল। শেয়ার মার্কেটের লোকজনও খুব উত্তেজিত হয়ে গেছিলো, তাহলে এবার বিএসএনএল বাই করব। বিএসএনএল হচ্ছে আনলিস্টেড কোম্পানি, শেয়ার মার্কেটে নেই। কিন্তু শেয়ার মার্কেটে কী আছে, এমটিএনএল। লোকে বিএসএনএল খুঁজে পায়নি জন্য এমটিএনএল বাই করা শুরু করেছিল। এরকম কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অনেকে ভুলের বশে এইসব জিনিস বাই করে, তো পাম্প হয়ে যায় শেয়ারগুলো, ঠিক আছে। তারপরে যখন কোম্পানির অ্যাকচুয়াল ফান্ডামেন্টাল তো ঠিক নেই, অ্যাকচুয়াল তো ওটা সেম কোম্পানি নয়, পাম্প হবে, কয়েকজন টাকা কামাবে, তারপরে কী হবে, ডাম্প হবে, মানে সেটা নিচে পড়ে যাবে। এমটিএনের ক্ষেত্রেও তাই হয়েছে, টিটিএমএলও রয়েছে টাটার, সেটার ক্ষেত্রেও তাই হয়েছে। লোকে যেহেতু বিএসএনএল খুঁজে পায়নি, কেন পায়নি, 100% ওনারশিপ রয়েছে, সেই জন্য শেয়ার মার্কেটে নেই, কারণ ফান্ডিং ওঠায়নি। এলআইসিও একটা সময় অবধি 100% সরকারের কাছেই ছিল, এখন 5% শেয়ার মার্কেটে এসছে। আরেকটা জিনিস, কখনো কখনো সাপোজ কোম্পানির নাম হচ্ছে টোমাটো, যখন কোম্পানিটি আনলিস্টেড রয়েছে তখন কোম্পানির নাম হচ্ছে টোমাটো। এবার কোম্পানি লিস্টিং করতে গেছে, সেখানে গিয়ে দেখছে টোমাটো নামটা অ্যাভেলেবেল নয়, ঠিক আছে, টোমাটো অলরেডি টেকেন। তখন হয়তো কোম্পানি অনিয়ন হিসাবে নিজেকে লিস্ট করলো। অনেক সময় এরকম হয়ে থাকে, কোম্পানি সেম নাম পায় না, সেই ক্ষেত্রে কোম্পানির একটু চেঞ্জ করে নাম রাখে, কিংবা হয়তো কোম্পানি একটা বড় কোম্পানির একটা পার্ট, সেক্ষেত্রে মাদার কোম্পানির হয়তো নামে তার শেয়ার পাওয়া যায়। তো সেই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এবারে আমাদের দেশে কত ধরনের মার্কেট রয়েছে, কটা শেয়ার মার্কেট রয়েছে। ন্যাশনালাইজড মানে জাতীয় শেয়ার মার্কেট হিসেবে দুটো শেয়ার মার্কেট রয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জ বহু পুরনো, ইংরেজদের সময় থেকে চলছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ রিসেন্ট, আমাদের সময় থেকে চলছে, স্বাধীন ভারতে চলছে। বম্বে স্টক এক্সচেঞ্জের যে ইন্ডেক্স, যেটা ইন্ডিকেট করে মার্কেট উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, সেটা হচ্ছে সেন্সেক্স। আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের হচ্ছে নিফটি 50। এই নামগুলো সম্পর্কে পরবর্তীকালে বুঝবো, কেন সেন্সেক্স বলছে, কেন নিফটি 50 বলছে, কোনো না কোনো ভিডিওর ভেতরে আমি বলে দেবো। সবথেকে বেশি কোম্পানি রয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জে, প্রায় 5505টি, আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে কম রয়েছে 1600টি। এটি হচ্ছে মোটামুটি আইডিয়া। যারা নিউজ দেখো তারা এই ছবিটি কখনো না কখনো দেখেছো। এটা বম্বে স্টক এক্সচেঞ্জের ফটো, আর এটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ফটো। কথা হচ্ছে যে আমরা শেয়ার বাই করবো কী করে। একটু আগেই কথা বললাম যে ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন রয়েছে।
দেখো, আগে কি হতো, শেয়ার কখন বাই করতো তো একটা পেপার ওয়ার্ক হতো, একটা পেপার আসতো। সাপোজ আমি তোমার থেকে শেয়ার নিলাম, তো এই কাগজে লিখে দেওয়া হলো যে হ্যাঁ 50%, এটা পেপার থাকতো। এটা একটা মেটেরিয়াল, একটা কাগজ, ঠিক আছে। এবার অনেক সময় কি হয়, মানে এরকম প্রচুর কেস দেখা যাচ্ছে শেয়ার কিনে রেখেছিল, পেপার নষ্ট হয়ে যায়। এবং আমাদের টেকনোলজিরও একটা ডিমান্ড থাকে যে ভবিষ্যতে এরকম কাগজ জাতীয় জিনিসগুলো নিয়ে যাওয়া সম্ভব না, কারণ কি এই কোম্পানিগুলো যদি লম্বা সময় থাকে 200-250 বছর, তো কাগজ নষ্ট হয়ে যায়। সেজন্য ডিজিটালাইজেশন এগুলো করা হয়েছে, মানে এই যে মেটেরিয়ালটাকে ডিসমিস করা হয়েছে, ঠিক আছে, তার মানে ডিমেটেরিয়ালাইজেশন করা হয়েছে। তো আগে এই শেয়ারগুলো আমাদের আলমারিতে রাখতাম, এখন একটা ন্যাশনাল ডিপোজিটরি আছে যেখানে এগুলো জমা থাকে, এবং সেই ডিপোজিটারিতেই আমরা অ্যাকাউন্ট খুলি। ডিপোজিটারি দুটো রয়েছে, CDSL, NSDL, ঠিক আছে। এই দুটোতে আমরা যে অ্যাকাউন্টটা খুলি সেই অ্যাকাউন্টটাই হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট, এবং ডিম্যাট অ্যাকাউন্টে এরকম ডিজিটাল শেয়ারগুলো গিয়ে জমা হয়। আমরা যে শেয়ারগুলো কিনবো সেই শেয়ারগুলো ডিজিটাল অ্যাকাউন্টে গিয়ে জমা হবে। এটাই হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্টের কাজ। এবার আমি যখন বাই করবো তখন ফার্স্টে কি প্রয়োজন? মানি, টাকাটা কোথায় থাকতে হবে? হাতে ক্যাশ থাকলে কি হবে না, টাকা থাকতে হবে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে, যেটা লিঙ্ক থাকবে আপনার মোবাইল ফোনের সাথে। মোবাইল ফোনে আপনি যখন লগ ইন করবেন যে ইন্টারফেসে, সেখানে আপনার ট্রেডিং অ্যাকাউন্টই থাকে। তো আপনি এখান থেকে একটা অর্ডার প্লেস করবেন, বাই, যে কোনো একটা শেয়ারে, সাপোজ একটাই বাই করছেন, ধরুন টাটা মোটরের একটা শেয়ার বাই করবেন, আপনি একটা অর্ডার প্লেস করবেন যে আমি একটা শেয়ার কিনবো টাটা মোটরের। সেই যে রিকোয়েস্টটা সেটা কার কাছে পৌঁছবে? আপনার মোবাইলের থ্রুতে এই যে ব্রোকার, এই ব্রোকারের কাছে পৌঁছবে। এবার কথা হচ্ছে ব্রোকারটা কি? ব্রোকার হচ্ছে সেই লোক কিংবা সেই সংস্থা যে আপনাকে ডিম্যাট অ্যাকাউন্টটা খুলে দিয়েছে। তার মানে আমাদের দেশে রয়েছে গ্রো, জিরোধা, এগুলোর নাম শুনেছেন আশা করি, ICICI, ডিরেক্ট, তারপরে ধন, এঞ্জেল ব্রোকিং, শেয়ার খান, এটসেট্রা, অ্যাক্সিস ব্যাঙ্ক, অনেকে রয়েছে। এরা রিকোয়েস্টটাকে নেবে, নিয়ে রিকোয়েস্টটাকে শেয়ার মার্কেটে প্লেস করবে, কারণ আপনি বাই করতে চাইছেন। শেয়ার মার্কেটের যে অ্যালগোরিদম রয়েছে, সেই অ্যালগোরিদম একটা সুইটেবল সেলারকে চুজ করবে, যে সেল করতে চাচ্ছে, তার সাথে ম্যাচ করিয়ে আপনাকে ডিজিটাল শেয়ারটি এনে দেবে ট্রেডিং অ্যাকাউন্টে। আপনি টাকা সেভিংস অ্যাকাউন্ট থেকে পাঠালেন ট্রেডিং অ্যাকাউন্টে, ট্রেডিং অ্যাকাউন্ট থেকে রিকোয়েস্ট গেল ব্রোকারের কাছে, ব্রোকার সেটা মার্কেটে প্লেস করলো, মার্কেটে সুইটেবল সেলারকে খুঁজে বার করলো, সেই সেলারকে টাকা দিয়ে সেখান থেকে আপনার ডিজিটাল যে শেয়ারটি সেটা নিয়ে আসলো ট্রেডিং অ্যাকাউন্টে, ট্রেডিং অ্যাকাউন্ট থেকে ডিপোজিটরিতে গিয়ে জমা হবে। এই টোটাল প্রসেসটাতে T+2, টি মানে আজকে ট্রানজ্যাকশন, +2 মানে 2 দিন, 3 দিন সময় লাগে। আপনার টাকা ব্যাংক থেকে কেটে গিয়ে সব কিছু করে নিয়ে আপনার ডিপোজিটরিতে শেয়ার জমা দিতে 3 দিন সময় লাগে। এটা আগামীতে আরও কমে T+1 এবং হয়তো পরে মানে 1 একদিনেই হয়তো হয়ে যাবে। এই পুরো প্রসেসটাই হচ্ছে শেয়ার ইনভেস্ট যে আমরা করি, আমরা যে শেয়ার বাই করি তার প্রসেস। এইভাবে আমরা শেয়ার কিনি। তার মানে বলতে পারি এটা 1 নম্বর প্রসেস। এখানে অর্ডার প্লেস করলাম 2, ব্রোকার 3, কিনে দেবে 4, সেখান থেকে এখানে চলে যাবে 5। এই 5টি স্টেপে আমাদের শেয়ারটি বাই হবে। এবার যখন আমরা সেল করব, সাপোজ আমরা শেয়ার কিনেছিলাম 100 টাকাতে, এখন শেয়ারটি 120 টাকাতে, আর আমি খুব লাফাচ্ছি যে আমি বিক্রি করবো, আমার লাভ হয়েছে 20%। অবশ্যই আমার রাইট আছে বিক্রি করার। তখন আমি একটা অর্ডার প্লেস করব সেল করার জন্য। আমি একটা সেল অর্ডার প্লেস করলাম। আমি যখন একটা সেল অর্ডার প্লেস করব, সেটি যাবে মার্কেটে,
মার্কেটে গিয়ে একজন বাইয়ারকে খুঁজবে, বাইয়ারকে খুঁজে তার থেকে টাকা নেবে, টাকা নিয়ে সেটা ট্রেডিং অ্যাকাউন্টে দেবে, ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমার কাছে অপশান থাকবে উইথড্র করার। যদি আমি উইথড্র করতে চাই, যদি উইথড্র না করি তাহলে আমি অন্য শেয়ার কিনতে পারবো। আদারওয়াইজ যদি কিছুদিন পড়ে থাকে সেই টাকাটা অটোমেটিক সেভিংস অ্যাকাউন্টে সেভির নিয়ম অনুযায়ী অটোমেটিক আপনাকে ট্রান্সফার করে দেবে। এবং ঠিক T+2 ডেজের ভেতরে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে শেয়ারটি বেরিয়ে যে কিনেছে তার অ্যাকাউন্টে, তার ডিম্যাট অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এইভাবে সেলিং হবে। মানে আজকে বিক্রি করলাম, আপনার ইন্টারফেসে দেখাবে যে আজকে বিক্রি হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি সেটা যখন ডেবিট হবে আপনার ইমেল আসবে, আপনার কাছে একটা মেসেজ আসবে জানাবে যে এটা আপনার অ্যাকাউন্ট থেকে এই শেয়ারগুলো ডেবিট হয়ে গেছে। এবার কথা হচ্ছে যে এখানে আরও 2-3টে জিনিস লিখে রেখেছি আমি, ব্রোকারেজ এবং ট্রানজ্যাকশন চার্জেস। ব্যাপার হচ্ছে যে এরা তো ফ্রিতে কিছু করছে না, এই বড় এক্সচেঞ্জটা চলছে, সেখানে লোকে কাজ করছে, তাদের একটা লিভিং আছে, তাদের আর্নিং রয়েছে, ব্রোকারেরও একটা আর্নিং রয়েছে। তো প্রত্যেকেই আপনার উপরে বিভিন্ন চার্জ ধার্য করবে এবং আপনার থেকে টাকা কামানোর চেষ্টা করবে। ব্রোকার যেটা দেয় আপনার উপরে লাগু করে সেটা হচ্ছে ব্রোকারেজ ফিস। এক্সচেঞ্জ 3-4 রকমের চার্জেস আপনার উপরে লাগু করে, সেটা আমি এখন ডিসকাস করে দিচ্ছি। সবার প্রথমে ব্রোকারেজ ফি। ডেলিভারি ক্ষেত্রে বেশিরভাগ ব্রোকারেজ কী করে, পার ট্রানজ্যাকশানে 20 রুপিস নেয়, কিছু কিছু রয়েছে ফ্রিতে করে দেয়, ঠিক আছে। এবার যদি সেরকম ব্রোকার থাকে আপনার, তাহলে পরে আপনি 20 রুপিস কিংবা ফ্রিতে করতে পারেন, কিংবা কিছু কিছু রয়েছে যারা পার্সেন্টেজ চার্জ করে, ম্যাক্সিমাম 0.5%-এর বেশি মনে হয় না চার্জ করবে পার ট্রানজ্যাকশানে। এবার যখন আপনি শেয়ার বিক্রি কিংবা কিনছে তখন আপনাকে একটা দিতে হবে STT, সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স, সেটা হচ্ছে 0.1%। একটা স্ট্যাম্প ডিউটি দিতে হবে। স্ট্যাম্প ডিউটি কেন দিতে হবে? কারণ শেয়ারটি কারোর নামে অলরেডি ছিল, সেটা এখন আপনার নামে হচ্ছে। তো সেটাখানে আমাদের যেরকম বাড়ি জমি বিক্রি করি, তো সেখানে একটা স্ট্যাম্প ডিউটি আমরা দেই এবং সেটার মালিকানা চেঞ্জ হয় শেয়ারটির, ঠিক সেম জিনিস এখানেও হয়। সেজন্য একটা স্ট্যাম্প ডিউটি নেয়, দিয়ে মালিকানা চেঞ্জ করে দেয়, এটা 0.015% হয়। এবার এই যে পাশে যে GST রয়েছে সেটা কি, যত টাকা ব্রোকারেজ আপনি দেবেন তার উপরে GSTটা লাগু হবে 9% হিসাবে। এবার ব্রোকারেজ যদি আপনার ফ্রি হয় তাহলে এটাও ফ্রি, সামথিং মাল্টিপ্লাইড বাই 0 কিন্তু যদি ব্রোকারেজ থাকে তাহলে এখানে আপনাকে ব্রোকারেজের উপরেও GST দিতে হবে। ট্রানজ্যাকশন চার্জেস, যদি আপনারা NSE ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের থ্রু কেনাবেচা করেন তাহলে এই যে পার্সেন্টেজটা দেখছেন 0.00297% এটা দিতে হবে। যদি BSEর থ্রুতে ট্রানজ্যাকশন করেন তাহলে আপনাকে 0.00375 দিতে হবে। তাহলে আমরা বলতে পারি BSE একটু NSEর থেকে কস্টলি, কিন্তু এগুলো খুবই সামান্য। তো আপনারা যে অ্যামাউন্টে টাকা নিয়ে ডিল করবেন সেখানে খুব একটা বোঝা যাবে না, 10 লাখ অবধি খুব একটা বোঝা যাবে না। এবার যদি আপনি কোটি কোটিতে করেন তখন ওই যত টাকাই হোক না কেন, আপনি যদি কোটি টাকার মালিক হন তবুও আপনার এটা কিছু ফিল হবে না। সেবি চার্জেস, সেবি একটা চার্জ নেয়, এই চার্জটি নেয় 0.0001%, কারণ ও নিজের যে সংস্থা রয়েছে তাকে ভালো মতন চালানোর জন্য এই চার্জটি ধার্য করে এবং সেবির রেসপন্সিবল যাতে আমাদের সাথে কোনো ফ্রড না হয়, আমরা কোথাও ফেসে গেলে সেবিকে কমপ্লেন করতে পারি। তো বিভিন্ন কারণে ও একটা চার্জ আমাদের থেকে নেয়। তাহলে ব্যাপার হচ্ছে যে শেয়ার মার্কেটে তাহলে মানুষ ইনভেস্ট করে এবং সেখান থেকে তাহলে কীভাবে কামাতে পারে। একটু আগে আমি লিস্টিং গেন সম্বন্ধে আলোচনা করলাম। লিস্টিং গেন মানে হচ্ছে যেদিন শেয়ারটি লিস্ট হবে সেদিন যদি সার্টেন পার্সেন্টেজটা বেড়ে যায় তো সেই জন্য অনেকে বাই করে, তারা 1-2 দিনের ভেতরেই বিক্রি করে বেরিয়ে যায়, এটাকে লিস্টিং গেন বলা হয়। তারা দীর্ঘ সময় শেয়ারটি হোল্ড করতে আসে না, খুব কম লোকই থাকে যারা হোল্ড করে। ম্যাক্সিমাম 99% লোক এই সেকেন্ড অপশানটার জন্য করে, তারা কম টাকায় কিনতে চায়, 100 টাকায় কিনে 150 টাকায় বিক্রি করতে চায়। এই ফান্ডামেন্টালেই শেয়ার মার্কেটটা ম্যাক্সিমাম চলছে। এছাড়াও একটা রয়েছে যারা লাইফ টাইম হোল্ড করতে চায়, এরকম শেয়ার যেগুলো ডিভিডেন্ড দেয়,
মানে বছরে বিভিন্ন সময় হয়তো ডিভিডেন্ড দেয় কিংবা বছরে একবার ডিভিডেন্ড দেয়। তো ডিভিডেন্ডের উপরে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা এখানে পেয়ে যাবে, সেখান থেকে দেখতে পারো কী করে ডিভিডেন্ড থেকে আমরা ইনকাম করতে পারি। তো মোটামুটি এই 3টি প্রসেসে আমরা শেয়ার থেকে টাকা ইনকাম করতে পারি। এবার কী ধরনের শেয়ার আমরা বাই করব, তাতে লাভ হবে কি না, কোন কোম্পানিগুলো বাছা উচিত, এগুলি নিয়ে আমি পরবর্তী দিনে একটা ভালো সিরিজ আনছি। এটা সিরিজের ফার্স্ট ভিডিও, সো কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আশা করি ভিডিওতে তোমাদেরকে বোঝাতে পেরেছি যে শেয়ার জিনিসটা কি, শেয়ার মার্কেটে কী করে শেয়ার লিস্টেড হয়, কী ধরনের কোম্পানি থাকে, কী কী চার্জেস থাকে, ব্রোকারেজ কী কী দিতে হয়, কী কী ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, আমি সব কিছুর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে এতটুকুই, আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।